নতুন ভোটার নিবন্ধনে এসএসসি সার্টিফিকেট বাধ্যতামূলক করল ইসি। সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। হাম প্রতিরোধে আক্রান্ত পরিবার পাবে নগদ সহায়তা। দেশের জন্য সতর্কবার্তা, সব বিভাগে বজ্র বৃষ্টির আভাস। বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20, টাকা ফেরত পাবেন দর্শকরা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 4 টাকা বাড়িয়ে 199 টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম 975 টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি 179 টাকা নির্ধারণ করা হয়েছে। পাম অয়েলের দাম অপরিবর্তিত আছে। আজ বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভোজ্য তেলের মূল্য পর্যালোচনা সভা শেষে এ তথ্য জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে ক্রেতাদের অভিযোগ, বাজারে অনেক আগে থেকেই নির্ধারিত এ মূল্যের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল। রমজানের শুরু থেকেই কিছু প্রভাবশালী কোম্পানি ডিলারদের মাধ্যমে বোতলজাত তেলের সরবরাহ সীমিত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে। এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে সরকারের প্রতি নতুন চাপ তৈরি করে দাম বাড়িয়েছে। অতীতে অনেক ক্ষেত্রে ব্যবসায়ীদের দাবির প্রভাবেই সরকার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ রয়েছে। নতুন সরকারও একই পথে হাঁটল বলে অভিযোগ কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাবের। নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে মাধ্যমিক বা তার ঊর্ধ্বে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আবেদনকারীদের জন্য এসএসসি বা সমমানের সনদ ডাটাবেজে বাধ্যতামূলকভাবে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সই করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম। নির্বাচন কমিশন 3টি নির্দেশনা দিয়েছে। প্রথমত, নিবন্ধনের সময় আবেদনকারী মাধ্যমিক বা তার ঊর্ধ্বে পাশ হলে এসএসসি বা সমমানের সনদ অবশ্যই ডাটাবেজে সংযুক্ত করতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারী উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল বা পিএইচডি ডিগ্রিধারী হলেও তার এসএসসি বা সমমানের সনদ বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হবে। পাশাপাশি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদ সহ সংশ্লিষ্ট কাগজপত্রের হার্ড কপি আকারে সংরক্ষণ করতে হবে। তৃতীয়ত, সিনিয়র জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়মিত অফিস পরিদর্শন ও নমুনা ভিত্তিক তদারকির মাধ্যমে এই কার্যক্রম নিশ্চিত করতে বলা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দিন খান। আজ বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। আগামীকাল বৃহস্পতিবার এই ৪৯ জন প্রার্থীর বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে। বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার না করায় তারা এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। মঈনুদ্দিন খান আরো জানান, চূড়ান্ত তালিকায় থাকা ৪৯ জনের মধ্যে বিএনপি জোটের মনোনীত প্রার্থী রয়েছেন ৩৬ জন। এছাড়া জামায়াত, এনসিপি ও 11 দলীয় জোটের পক্ষ থেকে 12 জন এবং স্বতন্ত্র থেকে একজন প্রার্থীর বৈধ হিসেবে গেজেটভুক্ত হচ্ছেন। একটি আসনের প্রার্থীর বিষয়ে আইনি জটিলতা থাকায় আপাতত সেটির ফলাফল স্থগিত রাখা হয়েছে। ওই একটি আসনের প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। আপাতত 50টি আসনের মধ্যে এই 49 জনের নাম গেজেট আকারে প্রকাশ করে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মূল প্রক্রিয়াটি সম্পন্ন করতে যাচ্ছে কমিশন। বাংলাদেশে হাম প্রতিরোধে 1,75,000 ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই অর্থ প্রদান করা হবে রেড ক্রসের কাছে। যেসব পরিবার সদস্য হামে আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসা সেবা চালাতে হিমশিম খাচ্ছেন তাদের নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। এক বিবৃতিতে ইইউ এ তথ্য জানিয়েছে। মূলত নগদ অর্থ দেওয়া হবে স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত এবং অসুস্থের সেবা করতে গিয়ে যাদের আয় বন্ধ হয়ে গেছে তাদের। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। লড়বো মোরা একসাথে, খেলাধুলা সুস্থ রাখে, এই স্লোগানকে সামনে রেখে যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের 2 দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। আজ বিকেলে শিক্ষা বোর্ড অফিসার স্টাফ মাঠে জাতীয় পতাকা, বেলুন ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোসাম্মদ আসমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ড সচিব প্রফেসর এস.এম. মাহবুবুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী। পরে বিভিন্ন বয়সীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী গোয়ালপাড়া গ্রামে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোয়ালপাড়া সর্বদলীয় মাদক নির্মূল কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। র্যালি আলহাজ সিরাজুল ইসলাম সেবা চত্বর থেকে শুরু হয়ে গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। যশোরের শার্শায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই সভা। উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। সভায় আগামী 6 মে থেকে খিরসা, গোবিন্দভোগ, গোপালভোগ ও মুম্বাই, 17 মে থেকে হিমসাগর, 28 মে থেকে ল্যাংড়া ও 6 জুন আম্রপালি আম গাছ থেকে সংগ্রহ ও বাজারজাতকরণের নির্দেশ প্রদান করে ক্যালেন্ডার তৈরি করা হয়। এ সময় উপজেলার সকল আম চাষী, বাগান মালিক এবং আম আড়তদারদের নিয়ে আমের ওজন নির্ধারণ, আড়তদারি, যানজট নিরসন ও বাজার পরিষ্কার পরিচ্ছন্ন সহ বিভিন্ন সমস্যা ও তার সমাধান সহ উৎপাদিত আম বাজারজাতকরণ বিষয়ে আলোচনা করা হয়। বাগেরহাটের মোরেলগঞ্জের রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বিষখালী খালের সংযোগ ব্রিজের এক প্রান্তের রেলিং ভেঙে রড কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর ফলে জনসাধারণের চলাচল হুমকির মুখে পড়েছে। দুর্ঘটনার আশঙ্কায় পারাপার হতে হচ্ছে যান চালক ও পথচারীদের। ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি দ্রুত ঠিক করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। আবহাওয়ার সংবাদ। ঢাকা সহ দেশের 8 বিভাগেই বৃহস্পতিবার সকাল 11টা পর্যন্ত বজ্রপাত সহ ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ এই তথ্য জানান আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, এই সময়ের মধ্যে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। তিনি বলেন, দেশের নদী বন্দর ও সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। আবহাওয়াবিদ আরো জানান, আগামী 4 থেকে 5 দিন দেশে ভারী বর্ষণ, বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে আগামী 5 মে থেকে বৃষ্টিপাত কমে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে অপ্রয়োজনে বাইরে বের না হওয়া, বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা এবং নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে আজ মাঠে নামার কথা ছিল বাংলাদেশের, কিন্তু চট্টগ্রামের মুষলধারে বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-20। বিশিষ্ট শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ একটি বলও মাঠে গড়ায়নি। নির্দিষ্ট সময় ও নিয়ম মেনে ম্যাচ রেফারি 2 দলের অধিনায়ককে ডেকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। অবশ্য ম্যাচটি দেখতে আসা দর্শকদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ড জানিয়েছে, যারা অনলাইনে এই ম্যাচের টিকিট সংগ্রহ করেছিলেন তারা টিকিটের টাকা ফেরত পাবেন। বৃষ্টির কারণে খেলা না হওয়ায় গ্যালারিতে আসা দর্শকদেরও হতাশ হতে হলেও আর্থিক ক্ষতির হাত থেকে তারা রেহাই পাচ্ছেন। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এখন সব রোমাঞ্চ জমা রইল শেষ ম্যাচের জন্য। আগামী 2রা মে ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-20। মিরপুরের সেই ম্যাচটি এখন অলিখিত ফাইনালে রূপ নিল। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।